পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। সোনার বাংলার স্বপ্ন পূরণে কাজ করবে নতুন সরকার, মন্তব্য অমিত শাহ। তামিলনাড়ুতে থালাপতি সরকারের গঠন নিশ্চিত। বন্যা জলাবদ্ধতায় হাওড়া অঞ্চলে ধানের সর্বনাশ, সর্বশান্ত কৃষকদের দীর্ঘশ্বাস। নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বিপাকে সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থবিরোধী ধারা থাকলে পরিবর্তনের সুযোগ রয়েছে, জানালেন বাণিজ্যমন্ত্রী। অন্য দেশের প্রেসক্রিপশন থেকে বের হবার আহ্বান জামাতে। সাহিত্যের সর্বক্ষেত্রে ছিল কবিগুরুর পদচারণা, মির্জা ফখরুলের মন্তব্য। বাংলা সাহিত্য বললেই রবীন্দ্রনাথের নাম আসবে, বললেন বিদ্যুৎ মন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শনিবার পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিকেলে বিজেপির বিধায়ক দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম চূড়ান্ত করার পর এই ঘোষণা দেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণই পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রধান লক্ষ্য হবে বলে মন্তব্য করেন এই স্বরাষ্ট্রমন্ত্রী। কথার চেয়ে কাজ বেশি করার প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিকে তামিলনাড়ুতে টানা রাজনৈতিক নাটকীয়তার পর অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে সুপারস্টার বিজয়ের দল টিভিকে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। অবশেষে শুভেন্দু অধিকারী হলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী। শনিবার শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে সেই পথ চলা। শুক্রবার ভারতীয় জনতা পার্টি বিজেপির 207 জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠকে শুভেন্দুর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দুকে পশ্চিমবঙ্গ বিধানসভা পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেন তিনি। বলেন, সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণই পশ্চিমবঙ্গে নতুन सरकारेर प्रधान लक्ष्य হবে। श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একই সুরে কথা বললেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেচ্ছা বক্তব্যে কথার চেয়ে কাজে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। এদিকে তামিলনাড়ুতে রাজনৈতিক নাটকীয়তার পর সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে সুপারস্টার থালাপতি বিজয়ের দল টিভিকে। কংগ্রেসের 5 জন বিধায়কের পাশাপাশি ভিসিকে, সিপিআই ও সিপিএম এর 2 জন করে বিধায়কের সমর্থন পেয়েছে টিভিকে। এতে বিজয়ের দল টিভিকে সমর্থিত আসন 119-এ পৌঁছেছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 118টি আসন। সরকার গঠনের পাশাপাশি মুখ্যমন্ত্রীর আসনটিও পাকাপোক্ত করেছেন সিনেমা জগৎ থেকে রাজনৈতিক নায়ক বনে যাওয়া এই নেতা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। দেশে হামে আক্রান্ত হয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাম শনাক্ত হয়েছে 1494 জনের শরীরে। আক্রান্ত হয়ে এখনও হাসপাতালে কাতরাচ্ছে অনেক শিশু। আতঙ্ক উৎকণ্ঠায় দিশেহারা বাবা মা। মহাখালীর ডিএনসিসির ডেডিকেটেড হাসপাতালে রোগী সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছেন। গর্ভবতীদের জন্য হামের সংক্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর মহাখালী এলাকার ডিএনসিসি হাসপাতাল। এখানে হামে আক্রান্ত শিশুদের পাশাপাশি ভর্তি রয়েছেন প্রাপ্তবয়স্করাও। বেডের তুলনায় রোগীর চাপ বেশি, তাই চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। সন্তানের হাম সংক্রমণে উদ্বেগের ছায়া বাবা মায়ের চোখে মুখে। কখন সুস্থ হয়ে বাসায় ফিরবে সেই অপেক্ষায় স্বজনরা। যে সিবিসি টেস্টটা দেয়, ঠিক আছে, ওই টেস্টের রিপোর্টটা অনেক দেরি করে দেয়, প্রায় 8 থেকে 10 দিন পর আসে। ওটা বাহির দিয়ে করানো কোনোভাবেই সম্ভব না। এইটাই সবচেয়ে দুর্ভোগের কারণ। ডাক্তার দেখানোর পরে শরীরের মধ্যে গাইয়া গামাসির মতন বের হয়েছে মতন, তখন বলছে সেই ডাক্তারে ওই আপনারা মহাকালী হাসপাতালে যান। আমার মেয়ের হাম হয়েছে, এই জন্য এখানে ভর্তি হয়েছে। আল্লাহর রহমতে এখন ভালো সুস্থ অনেক। আর আল্লাহ তাআলা যেন সকল বাচ্চাদেরকে দ্রুত সুস্থ করে দেন। এটা খুব মারাত্মক রোগ। আমি খুব কষ্টে মেজে আছি, খুব কষ্ট ভোগ করতেছি 4-5 দিন 7 দিন যাবৎ। চিকিৎসকরা জানিয়েছেন শুধু হাম নয়, চিকেন পক্স আক্রান্ত শিশুরাও চিকিৎসা নিতে আসছে এই হাসপাতালে। 7-8 মাসের শিশুরাই হামে বেশি আক্রান্ত হচ্ছে বলেও জানান তারা। আপনার বাচ্চার যদি জ্বর হয়, সেই জ্বরের সাথে সর্দি থাকে, নাকে চোখটা একটু লাল হয়, হাই গ্রেড ফিভার আর কি, অনেক জ্বর, এবং যদি দেখেন যে কাশি আছে, তাহলে বাচ্চাটাকে আপনারা একটু আইসোলেট করেন, অর্থাৎ অন্য বাচ্চা থেকে দূরে রাখেন। এই বাচ্চাগুলো
জ্বর হওয়ার 4 দিন পর র্যাশ আসা পর্যন্ত আপনি অপেক্ষা করেন। যদি র্যাশ চলেই আসে, অর্থাৎ চামড়ায় যদি লাল লাল দাগ দেখা যায়, তাহলে তো আপনারা বুঝে যাচ্ছেন যে এই বাচ্চাটার হাম আছে। তাহলে তাকে লাল দাগ আসার পরে আরও 4 দিন আলাদা রাখেন। দেশব্যাপী টিকাদান কার্যক্রম জোরে সোরে চলায় সপ্তাহখানেকের মধ্যেই হামের সংক্রমণ কমে আসবে বলেও আশা চিকিৎসক ও জনস্বাস্থ্য সংশ্লিষ্টদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সারা বছরের ধান উৎপাদনের অর্ধেকের বেশি আসে বোরো মৌসুমে, আর এক ফসলি হাওড় অঞ্চলেই ফসলহানি। এর প্রভাব কৃষক কিংবা খাদ্য নিরাপত্তা প্রশ্ন উভয় ক্ষেত্রেই বেশ গভীর বলছেন কৃষি অর্থনীতিবিদরা। তাদের ধারণা, এবার মোট চাহিদার 10% ধানে ঘাটতি হতে পারে। তাই ঘাটতি মেটাতে চাল আমদানিতে বাজেটে বাড়তি বরাদ্দের তাগিদ বিশ্লেষকদের। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। বড় মৌসুমের মোট উৎপাদনের প্রায় 20% আসে হাওড় অঞ্চল থেকে। জলবায়ু পরিবর্তন সঠিক পরিকল্পনার অভাবে প্রায় প্রতি বছর বন্যায় ডুবছে হাওড় অঞ্চলের 7 জেলা। এতে কৃষকের নিঃশ্বাস ভারী হবার সাথে ঝুঁকিতে পড়ছে দেশের খাদ্য নিরাপত্তাও। হাওরের প্রায় 20 থেকে 25% জমি পানির তলে তলিয়ে গেছে এবং এটা ব্যাপক ক্ষতি হয়েছে। বোরো ফসল বাংলাদেশে যত ধান উৎপাদন হয় তার প্রায় 54% চাল সরবরাহ করে বোরো থেকে, এবং এইটা যখন ক্ষতিগ্রস্ত হয় তখন ব্যাপক ক্ষতি হয় এবং তাতে করে আমাদের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হয়, আমাদেরকে আমদানি নির্ভরতা বেড়ে যায়। ওই অঞ্চলে কিন্তু এই একটি ফসলই আসলে হয়, বাকি সময়টা তো পানির নিচে থাকে, তাদের ওখানে আমনটা হয় না। ফলে ওই অঞ্চলের মানুষরা এমনিই কিন্তু একটু আমাদের ভালনারেবল জনগোষ্ঠী এবং এখানে দারিদ্র্যের হারও বেশ অনেক। তো তাদের ওই বিপন্নতাকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই তাহলে ওই ফসলের থেকে তাদের যে আয়টা, এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। হাওরের বন্যা আসন্ন বাজেটের চাপ বাড়ালো বলে মনে করেন সিপিডির এই গবেষক। বাজেটটা জুন মাসে দিতে যাবেন অর্থমন্ত্রী, তখন এই হিসাবকে যুক্ত করে বাজেটটা যদি না দেওয়া হয় তাহলে পরবর্তীতে বাজেট বাস্তবায়নের দিকে গিয়ে কিন্তু সরকারকে আবার একটা বিপদের ভিতরে পড়তে হবে। সুতরাং সেইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদেরকে একটা কম্পেনসেট করবেন, সেইটার জন্য আবার আপনার অন্য একটা মেকানিজম তৈরি করতে হবে। ডক্টর জাহাঙ্গীরের মতে হাওর অঞ্চলকে ঘিরে সঠিক ও যথাযথ পরিকল্পনা নেওয়া হয়নি আগেও। হাওরে প্রতি বছর কিছু কিছু করে কাজ করা হয়, স্থায়ী কোনো কাজ করা হয় না, যে কারণে আমাদের প্রতি বছরই বন্যাটা লেগে থাকে। কাজে এখন আমাদের উচিত হবে যে কত দ্রুত পানিটা সরে যায় সেই জন্য ব্যবস্থা নেওয়া, এবং হাওরে যে বাঁধগুলো আছে সেগুলো কিভাবে স্থায়ী বাঁধে রূপান্তরিত করা যায় তার উপর গুরুত্ব দেয়া। আর যদি সেটা না করা যায় তাহলে প্রকৃতির উপর ছেড়ে দেয়া। কিন্তু কিছু কিছু কাজ করা আর কিছু কিছু করা যায় না, এটার উপর ভিত্তি করে প্রতি বছর খরচ হয়, টাকা খরচ হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। হাওর অঞ্চলে ফসলহানি রোধ করা গেলে দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হতো বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদরা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ঢেঁড়স ছাড়া বাজারে প্রায় সব সবজির দামই 80 থেকে 100 টাকার উপরে। প্রতিটি সবজির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। সবজির দামে অসন্তোষের পাশাপাশি ডিমের দামও বাড়তি বলছেন ক্রেতারা। তবে দাম কমেছে চালের, বাড়েনি ডাল, তেল, চিনি ও আটার দামও। মুবাশির আহমেদের রিপোর্ট। রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে হঠাৎই বেড়েছে সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে সবজি প্রতি বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। রাজধানীর কাওরন বাজারে আকার ভেদে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা। কাঁচামরিচ কেজিতে বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকার মধ্যে। আকার ভেদে করলা 90 থেকে 130 টাকা পর্যন্ত দর হাঁকছেন বিক্রেতারা। বাজারে ঢেঁড়স ছাড়া সব সবজির দামই 80 থেকে 100 টাকার উপরে। টমেটো 80 টাকা কেজি, পেঁপে 120 টাকা কেজি, সরষে 120 টাকা কেজি, পটল 100 টাকা কেজি, ভেন্ডি 60 টাকা কেজি। দাম বাড়তে বৃষ্টির কারণে 2 দিন ক্ষয়ক্ষতির কারণে এই সবজি সরবরাহ কম। সবজির বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতায় বিপাকে সাধারণ মানুষ। অনেক দাম বেশি, সবজির দাম বেশি। ধরেন এক সপ্তাহ আগে যেটা 80 ছিল এখন 120 টাকা। এক সপ্তাহ আগে 60 টাকা দিয়ে কিনছি, এখন 100 টাকা কেজি। কাঁচামরিচ, কাঁচা সবজি থেকে শুরু করে ভোজ্য পণ্য,
প্রত্যেকটা জিনিসের দামই তুলনামূলক আগের চেয়ে একটু বেশি। কারণ বাজারে যে ছোটখাটো পাইকারি এদের কাছের থেকে কিছুটা অল্প হলেও পাওয়া যায়। এদিকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকায়। ডিমের দামও বেশি বলছেন ভোক্তারা। ডিমের দাম বেশি, ওই দিন নিলাম 110 টাকা ডজন, আজকে 130 টাকা ডজন। গরুর মাংস বিক্রি হচ্ছে 730 থেকে 800 টাকায়। রুই মাছ কেজিতে বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকায়, আর শোল মাছ 750 থেকে 800 টাকায় কিনতে হচ্ছে। তবে স্বস্তি চালের বাজারে মাসের ব্যবধানে কেজিতে 8 টাকা কমে 28 জাতের মোটা চাল বিক্রি হচ্ছে 48 টাকায়। পর্যাপ্ত সরবরাহ থাকায় চালের দাম কমতির দিকে বলছেন বিক্রেতারা। এখন নতুন মৌসুম ওঠাতে চালের বাজার এখন নিয়ন্ত্রণে চলে এসেছে। দেখা যায় যে চাল আপনার 79 টাকা বিক্রি হইতো মিনিকেট, যেটা সবথেকে ভালো ছিল, ওই মিনিকেট এখন আপনার 68 থেকে 70-এর ভিতরে চলে আসছে। এদিকে ডাল, তেল, চিনি ও আটার দামও স্থিতিশীল রয়েছে। মোবাশ্বির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কোনো ধারা থাকলে তা পরিবর্তনের সুযোগ রয়েছে, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন 22 টিলা ন্যাচারাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব দেখিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকারের নজরদারি থাকবে। বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্যের পরিবহন ব্যয় কমাতে দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি। তা না হলে আমদানি রপ্তানি ব্যয় কমানো সম্ভব হবে না। চুক্তি যেটি হয়েছে এটির বাস্তবায়নের সময় এমন কোনো কিছু যদি আমাদের সামনে আসে বা প্রতিভাত হয় যে এটি বাংলাদেশের স্বার্থের অনুকূল নয়, তাহলে সেই ধারা সংশোধন করার সুযোগ এই চুক্তির ভিতরেই রয়েছে। এই পরিমাণ ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে, তাতে কোনো দ্রব্যের মূল্য এরকম পরিমাণে যদি আপনারা বলেন যে অমুক বাজারে এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেই বৃদ্ধিটাকে এটা সাপোর্ট করে না। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের মানুষ আন্দোলন করলেও নতুন সরকার পুরনো ধারায় চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। একই সঙ্গে তিনি বলেন, দেশের ব্যবসা বাণিজ্য ও শিল্প খাত সহ সব ক্ষেত্রে স্বাধীন সিদ্ধান্ত নিশ্চিত করতে হবে। শুক্রবার রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন মিয়া গোলাম পারওয়ার। তিনি বলেন, কোনো দেশের প্রেসক্রিপশন মেনে নয়, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি রেল শ্রমিক সহ সব শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান। এ সময় সংগঠনের নেতাকর্মীরা আগামী জাতীয় বাজেটে রেল খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। স্বাধীনতা গণতন্ত্র অর্থ হলো শুধু একটা ভূখণ্ড, একটা পতাকা, একটা জাতীয় সঙ্গীত নয়। আমার রাজনীতি, আমার ট্রেড ইউনিয়ন, আমার গণতন্ত্র, আমার নির্বাচন, আমার ব্যবসা বাণিজ্য, আমার সীমানা স্বাধীন থাকবে, আমার পানি সমস্যা, আমার বর্ডার সমস্যা, আমার ব্যবসা বাণিজ্য, আমার ট্রেড ব্যালেন্স, এই সব ব্যাপারে আমরা স্বাধীন থাকব। কোন দেশের নির্দেশে আমার দেশ চলবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব মানবতার কবি। তার কবিতা সাহিত্যের আলোকে জীবনে সাজাতে হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তীর এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। জন্মজয়ন্তী পালনে দেশের বিভিন্ন স্থানে ছিল নানা আয়োজন। বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথের স্মরণে বসে গান আর কবিতা পাঠের আসর। বিশ্বকবির স্মরণে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী, প্রতিমন্ত্রীরা। কথা বলেন তার রচিত গান ও সাহিত্যকর্ম নিয়ে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। বিশ্বকবির স্মরণে নওগাঁর পতিসরে স্থানীয় বিএনপির আয়োজনে আলোচনা সভা হয়েছে। সভায় নাটক, গানসহ সব ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবাধ বিচরণ নিয়ে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব মানবতার কবি। তার কবিতা সাহিত্যের আলোকে জীবন সাজাতে হবে। মির্জা ফখরুল বলেন, রবীন্দ্রনাথ এই অঞ্চলে তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। কৃষকদের দুঃখ দুর্দশা দেখে কৃষি ব্যাংক করেছিলেন। তার এই আদর্শ সবাইকে বুকে ধারণ করতে হবে। রবীন্দ্রনাথ বিশ্ব মানবতার কবি এবং তার কবিতার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে সেভাবে ধীরে সাজাতে পারি। এখানে যখন তিনি জমিদারের কাজে আসতেন,
কৃষকদের কষ্ট দুঃখ দুর্দশা দেখে তাদের অর্থাভাব দেখে তিনি একটা ব্যাংক স্থাপন করেছিলেন এবং কৃষিকে আধুনিক করার জন্য তিনি এখানে আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ শুরু করেছিলেন। তাই নয়, তিনি একটা কৃষি ইনস্টিটিউট এখানে শুরু করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে সিরাজগঞ্জে চলছে 3 দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব। উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বলেন, কাচারিবাড়িতে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর জগৎবিখ্যাত সাহিত্য রচনা করেছেন। এ অঞ্চলের মাটি ও মানুষকে ভালোবেসেই তিনি লিখেছেন অসংখ্য গান, কবিতা ও উপন্যাস। তার রচিত গান ও সাহিত্যকর্ম এদেশের মানুষ যুগ যুগ স্মরণ করবে। বিদ্যুৎ মন্ত্রী বলেন, বাংলা সাহিত্য নিয়ে কথা বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সবার প্রথমে আসে। রবীন্দ্রনাথ বাংলার সাহিত্যের গুরু এবং আমরা বাংলার সাহিত্যে কিন্তু স্মরণ করি, রবীন্দ্রনাথকে স্মরণ করি। সেই জন্য আমরা এখানে ওনার কুটিবাড়িতে এখানে অনেক কবিতা লিখেছেন, সেই স্মৃতি জড়িত এই কুটিবাড়িতে আমরা পালন করছি, যাতে তার কবিতা, তার গান বাঙালির মনে আছে, সেটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। বিশ্বকবির 165তম জন্মজয়ন্তী পালনে কবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে 3 দিনের বর্ণিল আয়োজন করা হয়েছে। উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বলেন, কবির স্মরণে পর্যটন মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কুঠিবাড়িকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবেন। মন্ত্রী জানান, কুঠিবাড়ি বাংলাদেশের সংস্কৃতিতে অনন্য জায়গা দখল করে আছে। অনুষ্ঠানে আরও ছিলেন কুষ্টিয়া 1 আসনের এমপি রেজা আহমেদ, কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য আফজার হোসেন এবং সংরক্ষিত নারী আসনের এমপি ফরিদা ইয়াসমিন। ময়মনসিংহেও নানা আয়োজনে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয়েছে। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন জেলা শাখার উদ্যোগে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান হয়। উদ্বোধন করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান। সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার শাহ মোহাম্মদ আতিকুল হক ও কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর চয়ন কুমার সাহা বিশ্বকবির জীবন নিয়ে আলোচনা করেন। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। মানুষের অধিকার আদায় এবং সাম্য প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ ঠাকুর আজও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, রবীন্দ্রনাথ শুধু শিল্পপ্রেমীদেরই নয়, সাধারণ মানুষের মননেও সমান জায়গা করে নিয়েছেন। তথ্যমন্ত্রী বলেন, সমসাময়িক বিশ্বে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অনেক কবির অনুপ্রেরণা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। এ সময় বক্তারা রবীন্দ্রনাথের জীবনের নানা দিক তুলে ধরেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের আয়োজন। ব্যবসায়ীদের সুবিধা হলে বই ছাপা ও বিক্রিকে শিল্প হিসেবে স্বীকৃতি দিতে বাধা নেই বলেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। বই ছাপানোর কাজ সময়মতো সম্পন্ন করার আহ্বান জানান তিনি। পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সভায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রকাশনা ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আরেফিন শাওনের রিপোর্ট। রাজধানীর বাংলা একাডেমিতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সভা হয়েছে। সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরাও উপস্থিত ছিলেন সেখানে। ব্যবসায়ীদের সুবিধার কথা চিন্তা করে পুস্তক প্রকাশক ও বিক্রিকে শিল্প হিসেবে স্বীকৃতি দিতে সরকার বা মন্ত্রণালয়ের কোনো বাধা নেই বলে জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এই পুস্তক প্রকাশক কিভাবে শিল্প হবে সেটা নিয়ে শাহ আলম সাহেব কথা বললেন, আমি নাইবা বললাম। তবে আমি তো জানি চলচ্চিত্র যারা করে ফিল্ম ইন্ডাস্ট্রি তো বলে নাকি, তো এটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলে আপনাদের বেনিফিট হবে, এটা সত্য। সেই ব্যাপারে উনিও বলেছেন, আপনারা দেখবেন। এবং এটা বিএনপি সরকার, আপনাদের সুবিধা হলে এটাকে কেন করা হবে না, এটার কোনো কারণ আমি খুঁজে পাই না। বইয়ের মান বাড়ানোর পাশাপাশি পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের সুযোগ সুবিধার প্রতিশ্রুতি দেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আমার সর্বোচ্চ চেষ্টা করব যে বই পুস্তক এই সমিতি এবং এই ব্যবসার সাথে জড়িত যারা রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, শ্রমিকরা রয়েছেন, তাদের ওয়েলফেয়ার, সার্বিক উন্নয়নের জন্য আমি কাজ করে যাব ইনশাল্লাহ। আগামীতে বইয়ের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নেতৃত্বে বইমেলা আয়োজনের পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সরকারিভাবে বই যেটি ছাপায়ে 1 জানুয়ারির মধ্যে উৎসবমুখর পরিবেশে ছাত্রছাত্রীদের হাতে পৌঁছানোর কথা, এ বিষয়ে যাতে প্রকাশক এবং বিক্রেতা সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, আপনি অবশ্যই তাদের নেতৃবৃন্দের সাথে কথা বলে তারা যাতে এই কাজের সাথে সম্পৃক্ত হয়ে সরকারকে সহায়তা করতে পারে এবং বছরের শুরুতে শিক্ষা ব্যবস্থাটি একটু আনন্দময় যেন হয়। কারণ একই সাথে রাজধানীর পাশাপাশি উপজেলা পর্যায়েও বইমেলা আয়োজনে সরকারের সহযোগিতার কথাও জানান তিনি। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, শাপলা চত্বরের গণহত্যা সহ ৭১ থেকে ২৪ পর্যন্ত কোনো মানবতা বিরোধী অপরাধের বিচার নষ্ট হতে দেবে না সরকার। জাতীয় জাদুঘরে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত শাপলার শহীদ গাথা শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তথ্যমন্ত্রী জানান, শাপলা চত্বরের নির্মম হত্যাকাণ্ডকে ভুলে যেতে দেবে না সরকার। সংসদেও প্রধানমন্ত্রী শাপলা হত্যাকাণ্ড স্মরণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শাপলার শহীদদের প্রতিও রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করবে। বলেন, শাপলা চত্বরের আন্দোলনের পর বিএনপি সহ বিরোধী মতের বহু নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। ফ্যাসিবাদী সরকারের আমলে গণতন্ত্রকামী মানুষ নানা নির্যাতনের শিকার হয়েছেন। তাই ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য। এই ঐক্য ধরে রাখা গেলে সব শহীদের প্রতি যথাযথ সম্মান দেখানো সম্ভব হবে। এ সময় বক্তারা শাপলা চত্বরের সমাবেশে শহীদদের এবং আহতদের সরকারি সম্মাননার দাবি জানান। জাতীয় সংসদে আমরা যে কারণে শাপলার শহীদদেরকে স্মরণ করেছি, সেই কারণেই এই শহীদদের পরবর্তী দায়িত্ব আমরা অবশ্যই পালন করব। আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যখন শাপলা নিয়ে কথা বলি, অথবা আমরা যখন জুলাই নিয়ে কথা বলি, অথবা যখন আমরা 52 নিয়ে কথা বলি, যখন আমরা 69 নিয়ে কথা বলি, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে এই প্রতিটি ঘটনারই সম্মিলিত ফলাফল হচ্ছে বাংলাদেশ। এই ঘটনার প্রতিটি সম্মিলিত ফলাফল হচ্ছে বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ এবং এই সকল ধরনের আত্মত্যাগ এবং শহীদের রক্তের সম্মিলিত ফলাফল হচ্ছে এই দেশের সার্বভৌমত্ব এবং এই দেশের স্বনির্ভরতা এবং উত্তর সমৃদ্ধি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ ফ্রড অফ কনস্টিটিউশন। এটাকে বৈধতা দেওয়ার জন্য গণভোট অধ্যাদেশ করা হলেও তা অবৈধ। সকালে খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে দেশের স্বার্থে বিএনপি কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, যা বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল। বিএনপি এখন তা বাস্তবায়ন করছে। অর্ডিন্যান্স দিয়ে সংবিধান পরিবর্তন করা যায় না বলেও জানান মন্ত্রী। একটা আদেশ জারি করে একটা ক্যামোফ্লেক্স তৈরি করলেন, যেটাকে আইনের ভাষায় আমরা বলছি ইট ইজ এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন। তাহলে আদেশটা অবৈধ। ওই আদেশকে আবার বৈধতা দেওয়ার জন্য, বাস্তবায়নের জন্য আর একটা অর্ডিন্যান্স করলেন, গণভোট অর্ডিন্যান্স, গণভোট অধ্যাদেশ, রেফারেন্ডাম অর্ডিন্যান্স। এই অর্ডিন্যান্স দুইটা কারণে দিস ইজ ভয়েড আব ইনিশিও। নাম্বার 1, এই অর্ডিন্যান্সটা করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রশ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য। তাহলে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশও অবৈধ, তার প্রভিশন ক্যারি আউট করার জন্য এই অর্ডিন্যান্সটা করলেন। আগামীকাল জাতীয়তাবাদী দল বিএনপির সাথে অঙ্গ সংগঠনগুলোর মত বিনিময় সভা। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষিবিদ ইনস্টিটিউটে মত বিনিময় সভার ভেন্যু পরিদর্শনের পর কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দল যারা আছেন তারা সেই সমালোচনাগুলো করবেন, তবে সমালোচনাটা যেন গঠনমূলক। সমালোচনা যে আমাকে বিরোধিতা করতেই হবে এইটা ছাড়া আর কোনো কাজ নেই, সেটা তো গঠনমূলক। তখনই ষড়যন্ত্রের বিষয়টা আসে যে আমি কোনো কিছুই বুঝি না, কোনো কিছুই মানি না, আমি আমার এজেন্ডাটাই বাস্তবায়ন, তাহলে ওটা পার্ট অফ কনস্পিরেসি। আর ডেমোক্রেসি যদি হয়, আপনি গঠনমূলক সমালোচনা করবেন, সরকারের যে ভুল সেই ভুলগুলো দেখিয়ে দেবেন,
এটা তাতে গণতন্ত্র শক্তিশালী হয়, রাষ্ট্র অত্যন্ত ফাংশনাল হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যোগাযোগ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এই উৎসবের আয়োজন করা হয়। বর্ণিল এই আয়োজনে বিভাগের শিক্ষক এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা বর্ণাঢ্য আয়োজনে উৎসব সাজানো হয়। বাক স্বাধীনতার প্রহসন ও সাংবাদিকতা নিরাপত্তা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন তিনি। বলেন, বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। গণতন্ত্রের ভিত মজবুত করতে মুক্ত গণমাধ্যমের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন পেশার গুণীজনের অংশ নেন। পরে অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে এই আয়োজনকে ঘিরে টিএসসিতে আনন্দমুখর সময় কাটান ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার শিমাদা তোমোকির সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার জাপানের স্থানীয় সময় বিকেল 5:30টায় অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়। জাপানের পক্ষ থেকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকার প্রশংসাও করা হয়। পাশাপাশি আশাবাদ ব্যক্ত করা হয় ভবিষ্যতেও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার। এ সময় জামায়াতে ইসলামের আমির বাংলাদেশে একটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা কামনা করেন। আবাসন সংকট সহ পুলিশের সকল সমস্যায় বর্তমান সরকার আন্তরিক। পুলিশের প্রতি জনগণের আশানুরূপ আকাঙ্ক্ষা পূরণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। রাজধানীর 300 ফিট এলাকায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে এসব কথা বলেন আইজিপি। তিনি বলেন, বিগত সরকারগুলোর সময় আমলাতান্ত্রিক জটিলতার কারণে পুলিশের কাঙ্ক্ষিত মান উন্নয়ন সম্ভব হয়নি, তবে এখন আর সেই জটিলতা নেই। রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য বিগত বছরগুলোতে পুলিশ সপ্তাহে পালন করা যায়নি উল্লেখ করে আইজিপি বলেন, এবার নতুন আঙ্গিকে পালিত হবে পুলিশ সপ্তাহ। পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল ও জনবান্ধব করার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে। আর ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তা নিশ্চিতে রাজধানীতে আরও পুলিশ ফাঁড়ি নির্মাণ করা হবে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানান তিনি। দেওয়ার আগেই এখন কিন্তু আমাদের সরকার খুবই আমাদের প্রতি আন্তরিক, সহানুভূতিশীল, কারণ দেশের জনগণের নিরাপদ বসবাসের জন্য আমরা পুলিশের যে দাবি দেওয়া ছিল অচিরেই তারা আমাদেরকে দিচ্ছেন। এবং আগে যেভাবে বলা হতো যে আমলাতান্ত্রিক জটিলতা, ফাইল গেলে এটা সঠিক সময়ে সিদ্ধান্ত আসে না, এখন কিন্তু সেই দিন নাই। এখন দিন বদলেছে, নতুন সরকার নতুন উদ্যমে কাজ শুরু করেছে। ইনশাল্লাহ আপনারা আপনাদের আশানুরূপ আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য সরকার সার্বিকভাবে সহযোগিতা করছে। বাজেট প্রণয়নের সময় সাধারণ মানুষের প্রত্যাশা ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর এম মাসরুর রিয়াজ। অর্থনীতিকে গতিশীল করতে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ ঋণ সুবিধা নিশ্চিতের পরামর্শও দেন। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজধানীতে আসন্ন বাজেট প্রণয়নে চ্যালেঞ্জ শীর্ষক প্রাক বাজেট ছায়া সংসদের এসব কথা বলেন এই অর্থনীতিবিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন ছাড়া বাজেটের সুফল জনগণের কাছে পৌঁছানো সম্ভব নয়। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া বাজেট বাস্তবায়ন সম্ভব নয় বলেও জানান তিনি। বিতর্কে শেরেবাংলা কৃষি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম সমস্যা, আমার ভিত্তি এবং প্রবৃদ্ধির চাকা দুটোই ভঙ্গুর। দ্বিতীয় প্রবলেম, আমাদের অর্থনৈতিক সুশাসন ভেঙে পড়েছিল কমপ্লিটলি। অর্থনৈতিক সুশাসন ছাড়া প্রবৃদ্ধির চাকা যেটা আপনি চালু করতে পারবেন টেকসই হবে না, এবং সেটাই হয়েছে বাংলাদেশের জন্য। তৃতীয় সমস্যা, পুঞ্জীভূত বহুদিনের সংস্কারের অভাব। অর্থনৈতিক সংস্কার, আমাদের সংস্কারের জন্য স্বর্ণযুগ ছিল অর্থনৈতিক সংস্কারের জন্য 70 দশকের শেষের দিকে, 80 দশকে কিছুটা, 90-এর দশক পুরোটা।
দিনের আরও কিছু ঘটনা নিয়ে এখন দেখুন একটি ডেস্ক রিপোর্ট। এবার হাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয় সেই ব্যাপারে সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের ফাইনাল খেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেক হাটে ভেটেরিনারি চিকিৎসক দায়িত্ব পালন করবেন। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নাই বলে মন্তব্য করেছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। বলেন, এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার মাঠ তৈরি করতে বলেছেন। কেরানীগঞ্জের কালিন্দিতে মুসলিমাবাদ সমাজ কল্যাণ সমিতির আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নোয়াখালী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলা জামে মসজিদে আয়োজিত মাহফিলে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি NBS রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান সহ জেলা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। হৃদরোগ ও ক্যান্সারের আধুনিক চিকিৎসা নিশ্চিতে ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে BPK9 হসপিটাল বাংলাদেশ অফিস। বিশেষজ্ঞ চিকিৎসক ও আমন্ত্রিত অতিথিরা ফিতা ও কেক কেটে এর উদ্বোধন করেন। বাংলাদেশি রোগীদের জন্য উন্নত ও আধুনিক চিকিৎসা সেবা সহজলভ্য করতেই প্রতিষ্ঠানটির যাত্রা বলে জানান সংশ্লিষ্টরা। এর মাধ্যমে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে চিকিৎসা গ্রহণের পুরো প্রক্রিয়া আরও সহজ ও নির্ভরযোগ্য হবে বলে প্রত্যাশা তাদের। সিরাজুম্মনি শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। নতুন করে স্পোর্টসের সাক্ষী হলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ফুটবল আইকন হামজা চৌধুরী। শুক্রবার নতুন করে স্পোর্টসে ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি। ব্যক্তিগত সফরে 4 দিনের জন্য ঢাকায় এসেছেন হামজা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের আমন্ত্রণে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে হাজির হন নতুন করে স্পোর্টসের আয়োজন দেখতে। তাকে এক নজর দেখতে দুপুরের পর থেকে শারীরিক শিক্ষা কলেজ মাঠে ভিড় জমতে থাকে। এরই মধ্যে হামজা চৌধুরী বলেন, ক্রীড়া প্রতিমন্ত্রী দারুণ কাজ শুরু করেছেন। এই আয়োজন আগামী প্রজন্মের তারকাদের অনুপ্রাণিত করবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে ফুটবল, ক্রিকেট, দাবা সহ বিভিন্ন ডিসিপ্লিনে বিশ্বমাপের ক্রীড়াবিদ তুলে আনতে কাজ করছে সরকার। আমি আশা করি যে আমাদের এই নতুন করে স্পোর্টস একটি নতুন অধ্যায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যোগ হয়েছে এবং এটিকে ধারাবাহিকভাবে ধরে রাখার জন্য আমরা সর্বাত্মকভাবে সরকারের পক্ষ থেকে আমরা সকল কার্যক্রম চলমান রাখবো ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি হামজা চৌধুরীর মতো অনেক বিখ্যাত ফুটবলাররা আমাদের বাংলাদেশে জন্ম নিবে। Something that will inspire a whole generation of leaders and big stars, inshallah. So yeah, amazing work, and inshallah, like he says, from here there's going to be many more big stars, a lot bigger than me, a lot maybe bigger than the captain. আমরা সংবাদ শেষ করার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। সোনার বাংলার স্বপ্ন পূরণে কাজ করবে নতুন সরকার, মন্তব্য অমিত শাহর। তামিলনাড়ুতে থালাপতির সরকার গঠন নিশ্চিত। বন্যা জলাবদ্ধতায় হাওড়াঞ্চলে ধানের সর্বনাশ। সর্বশান্ত কৃষকদের দীর্ঘশ্বাস। নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বিপাকে সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থবিরোধী ধারা থাকলে পরিবর্তনের সুযোগ রয়েছে জানালেন বাণিজ্যমন্ত্রী। অন্য দেশের প্রেসক্রিপশন থেকে বের হবার আহ্বান জামায়াতের। সাহিত্যের সর্বক্ষেত্রে ছিল কবিগুরুর পদচারণা, মির্জা ফখরুলের মন্তব্য। বাংলা সাহিত্য বললেই রবীন্দ্রনাথের নাম আসবে বললেন বিদ্যুৎ মন্ত্রী। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।